নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি নীতিশ। প্রথমেই দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল কালামের 84তম জন্মদিনে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে শ্রদ্ধার্ঘ হিসেবে রামেশ্বরমে কালামের জন্মভিটিতে একটি স্মারক নির্মাণের ঘোষণা করেছেন মোদী। দাদ্রি কাণ্ডকে কেন্দ্র করে এমনিতে উত্তপ্ত হয়ে রয়েছে সারা দেশ। এদিকে উত্তরপ্রদেশে জঙ্গি হামলা হতে পারে সন্দেহ প্রকাশ করলেন গোয়েন্দা সংস্থা। ডোডায় সেনা জঙ্গি সংঘর্ষে মৃত্যু হয় 2 জঙ্গি। ডোডায় জঙ্গিদের উপস্থিতির কথা জানতে পেরে ভোর রাতে অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী। নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুঁড়ো মানে প্রতি ঘরে সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিটস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিটস। পুজো এবার মন খুলে কেনাকাটার সুযোগ হাজারটা, কারণ শারদ উৎসবে শারদার্ঘ নিয়ে এলো স্বর্ণকমল জুয়েলার্স। রয়েছে মজুরিতে 20% ছাড়, ডায়মন্ড অলংকারের ওপর 8% ভারী ছাড়। শুধু কি তাই, নিয়ে যান পুরনো গহনার বদলে হলমার্ক গহনা। আর তাছাড়া তো রয়েছেই প্রত্যেক কেনাকাটায় নিশ্চিত উপহার ও সবশেষে মেগা ড্রয়ের মাধ্যমে স্বপ্নের গাড়ি কিনে নেওয়ার সুযোগ। স্বর্ণকমল জুয়েলার্স নিবেদিত শারদার্ঘ শুরু হচ্ছে 5 অক্টোবর থেকে। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। Collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 0381-232-6666। বিরতির পর
খবরে স্বাগত। এখন খবর বিস্তারিত। প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল কালামের 84তম জন্মদিনে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে শ্রদ্ধার্ঘ হিসেবে রামেশ্বরমে কালামের জন্মভিটেতে একটি স্মারক নির্মাণের ঘোষণা করেছেন মোদী। প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের জীবন ছিল অনুপ্রেরণার উৎস। রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি হয়ে উঠেছিলেন রাষ্ট্ররত্ন। কালামের 84তম জন্মদিন আয়োজিত অনুষ্ঠানে এভাবে প্রয়াত রাষ্ট্রপতিকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রদ্ধার্ঘ হিসেবে রামেশ্বরমে কালামের জন্মভিটিতে একটি স্মারক নির্মাণের ঘোষণাও করেছেন প্রধানমন্ত্রী। এই জন্য জমি ইতিমধ্যেই অধিগ্রহণ করা হয়েছে, একটি কমিটিও গঠন করা হয়েছে। প্রাক্তন রাষ্ট্রপতির নামে একটি স্মারক ডাকটিকিটও আজ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। দেশের প্রতি কালামের অবদানের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, তার মৃত্যুতে একটা শূন্যতা তৈরি হয়েছে, আর ওই শূন্যতা প্রয়াত রাষ্ট্রপতি শিক্ষা যথার্থভাবে অনুসরণ করে পূর্ণ করা সম্ভব। মোদী বলেছেন, রাষ্ট্রপতি পদের মেয়াদ শেষ হওয়ার পরে কালাম ফের নিজেকে শিক্ষকতার কাজে নিযুক্ত করেন। শিক্ষকতার প্রতি জন্মগত আগ্রহ না থাকলে এটা সম্ভবপর ছিল না। তাকে দেখে তরুণ বিজ্ঞানীদের অনুপ্রাণিত হওয়া উচিত। भारत सरकार ने तय किया है कि जहां पर उनका जन्म हुआ और जहां पर उनकी अंत्येष्टि हुई, उस गांव में एक आने वाली पीढ़ियों को प्रेरणा दें, ऐसा स्मारक बनाया जाएगा। सरकार ने ऑलरेडी वो जमीन एक्वायर कर ली है, लेकिन कलाम साहब हर पल एक बड़े जीवंत व्यक्तित्व नजर आता था। मुस्कुराते रहना, दौड़ते रहना। कलाम साहब की विशेषता देखिए कि राष्ट्रपति पद इतना बड़ी ऊंचाई और निवृत्ति भी आदर्श और गौरव के साथ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দাদরি কাণ্ডকে কেন্দ্র করে এমনিতে উত্তপ্ত হয়ে রয়েছে সারা দেশ। এদিকে উত্তরপ্রদেশে জঙ্গি হামলা হতে পারে সন্দেহ প্রকাশ করল গোয়েন্দা সংস্থা। উত্তরপ্রদেশে জঙ্গি হামলা হতে পারে সন্দেহ প্রকাশ করল গোয়েন্দা সংস্থা। দাদরি কাণ্ডকে কেন্দ্র করে এমনিতে উত্তপ্ত হয়ে রয়েছে সারা দেশ। এমন সময় দেশের বিভিন্ন জায়গাতে বোমা বিস্ফোরণ করতে পারে জঙ্গিরা। স্লিপার সেলস এর মাধ্যমে বোমাগুলি স্থানান্তরিত করা হবে বলে জানা গেছে। একটি জাতীয় পত্রিকার সূত্রের খবর, বিশ্ব হিন্দু পরিষদের দুই নেতা অশোক সিংঘল এবং প্রবীণ তুগাদিয়াকে লক্ষ্য করে চালানো হবে হামলা। এছাড়াও কাশী বিশ্বনাথ মন্দির এবং অযোধ্যার রামলীলা মন্দিরে হামলা করা হবে। পুলিশ সূত্রের খবর, এলাহাবাদে সন্দেহভাজন দুজন ব্যক্তিকে জেরা করা হয়েছে। ইতিমধ্যে তারা উত্তরপ্রদেশের বিধানসভা, কানপুর রেল স্টেশন এবং এলাহাবাদ হাইকোর্টে হামলার পরিকল্পনার কথা স্বীকার করেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ডোডায় সেনা জঙ্গি সংঘর্ষে মৃত্যু হয় 2 জঙ্গির। ডোডায় জঙ্গিদের উপস্থিতির কথা জানতে পেরে ভোররাতে অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী। ডোডায় সেনা জঙ্গি সংঘর্ষ, মৃত 2 জঙ্গি। ডোডায় জঙ্গিদের উপস্থিতির কথা জানতে পেরে ভোর রাতে অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী। সেনা জঙ্গি গুলির লড়াইয়ে 2 জঙ্গির মৃত্যু হয়। উদ্ধার হয় একটি AK-47 রাইফেল, একটি ইনসাস রাইফেল ও বেশ কিছু অস্ত্র। পুলিশ জানিয়েছে, মৃত 2 জঙ্গি লস্কর ই তৈবা এবং হিজবুল মুজাহিদিনের সদস্য ছিল। 2010 সালে আত্মসমর্পণের পর তারা স্পেশাল পুলিশ অফিসার পদে যোগ দেয়। एक एनकाउंटर हुआ जिसमें 2 अनआइडेंटिफाइड मिलिटेंट्स थे। बाद में जब रोशनी हुई तो आइडेंटिफिकेशन पर वो गुल्ला और रियाज जो पिछले महीने भागे थे उनकी पहचान हुई है। और जो वो हमारे 2 वेपन साथ लेके गए थे वो भी रिकवर हो गए। नहीं, फिलहाल वैसा कुछ नहीं। পুলিশ সূত্রের দাবি, গত মাসে পুলিশ বাহিনী ছেড়ে AK-47 ইনসাস রাইফেল ও বেশ কিছু অস্ত্র নিয়ে পালিয়ে গিয়ে এই 2 জন ফের জঙ্গিদের দলে যোগ দেয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। বুঝছি
বুঝছি বুঝছি ও বুঝছি তো বুঝছি 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 আরে ভাই বুঝছি তো প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। চলে যাচ্ছি অন্যান্য খবরে। স্কুলে যেতে দেরি তাই রাগ করে একেবারে শটান দেশের প্রধানমন্ত্রীকে চিঠি। এমনই কাজ করল যশোনাথপুরের এক 8 বছরের বালক। স্কুল যেতে দেরি তাই রাগ করে একেবারে দেশের প্রধানমন্ত্রীকে চিঠি। এমনই কাজ করলো 8 বছরের এক বালক। চিঠি লিখে খোদ প্রধানমন্ত্রী দপ্তর থেকে জবাব এলো। ফ্লাইওভারের কাজ চলার জন্য রোজই দেরি হয়ে যাচ্ছে স্কুলে যেতে। এমনই অভিযোগ জানিয়ে প্রধানমন্ত্রী দপ্তরে চিঠি পাঠালো 8 বছরের অভিনব। যশোনাথপুরে একটি ফ্লাইওভারের কাজ চলছে বহুদিন ধরে, যার জেরে প্রতিনিয়ত ট্রাফিক জ্যামের সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এই ফ্লাইওভারের জন্য অভিনবর 3 কিলোমিটার দূরে অবস্থিত স্কুলে যেতে সময় লেগেছে 45 মিনিট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি যে কোনো সমস্যার সমাধান করতে পারে, তাই দিদার কাছ থেকে পরামর্শ নিয়ে চিঠি পাঠায় অভিনব। চিঠি লেখা 2 সপ্তাহ পরে পিএমও থেকে চিঠির উত্তর পেয়ে বেশ খুশি সে। He is the highest person, so he can solve any issue. So I thought of giving it to the Prime Minister. Seriously, I did not expect, there's a reason I also had been misplaced the originals. I did not expect a serious action, and I must congratulate the PMO. They have responded in about 2 weeks' time, and that was seriously was out of our expectations. পিএমও অফিস থেকে জানানো হয়েছে খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধানের দিকে নজর দেবেন তারা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন নির্বাচনের মুখে রাজ্য নির্বাচন দপ্তরের মুখ্য নির্বাচনী আধিকারিকের বদলের প্রেক্ষিতে সমালোচনার মুখে ত্রিপুরা সরকার। বিরোধী কংগ্রেস দল মহাকরণে গিয়ে মুখ্য সচিবের সঙ্গে এ নিয়ে সাক্ষাৎ করেন। আগামী ডিসেম্বর মাসে ত্রিপুরা রাজ্যের পুর নিগম, পুর পরিষদ এবং নগর পঞ্চায়েতগুলির নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের 1 মাসের সামান্য বেশি কিছু সময় আগে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক পদ থেকে এস.কে. রাকেশ পদত্যাগ করেন। তাই তার স্থলে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব কে রাজেশ্বর রাওকে নিযুক্ত করা হয়। আর এখানে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রশ্ন। প্রদেশ কংগ্রেসের অভিযোগ, একজন আইপিএস অফিসার হঠাৎ করে এভাবে কোনো কারণ ছাড়া পদত্যাগ করতে পারেন না। তাকে নিশ্চয়ই চাপ সৃষ্টি করা হয়েছে পদত্যাগের জন্য, কেননা তিনি পদত্যাগের 2 দিন আগেও বলেছিলেন আসন্ন নির্বাচনগুলি সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে। কংগ্রেস দল তাদের এই প্রশ্ন নিয়ে রাজ্যের মুখ্য সচিব ওআইপি সিং এর সঙ্গে সাক্ষাৎ করে। মহাকরণে গিয়ে মুখ্য সচিবের সঙ্গে সাক্ষাৎ সময় কংগ্রেসের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিজি সিনহা, প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী কল্যাণী রায়, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চৌধুরী, রাজ্য এনএসইউ এর সভাপতি বাপি দাস, কংগ্রেসের মিডিয়া সেলের কনভেনার ডক্টর অশোক সিনহা সহ কংগ্রেস বিধায়ক ও নেতৃবৃন্দ। মহাকরণের মুখ্য সচিবের সঙ্গে বৈঠকের পর মিডিয়া সেলের কনভেনার ডক্টর অশোক সিনহা সংবাদ মাধ্যমকে জানান, এস.কে. রাকেশ পদত্যাগ করার পর একই দিনে রাজ্য মন্ত্রিসভা বৈঠক করে নতুন রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের নাম ঠিক হয়ে যায় এবং একই দিনে কলকাতা থেকে এই বিষয়ে রাজ্যপালের স্বাক্ষর করিয়ে আনা হয়। বিষয়টি কেমন গোল মিলে, এই থেকে মানুষের মনে সন্দেহ হচ্ছে রাজ্যের বামফ্রন্ট সরকার আসন্ন নির্বাচনগুলি সুষ্ঠুভাবে করতে চায় না। পাশাপাশি প্রদেশ কংগ্রেসের তরফে দাবি জানানো হয় পুর ও নগর পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত যাতে এস.কে. রাকেশকে রাজ্য মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে রাখা হয়। আমাদের এই যে মিউনিসিপ্যাল কর্পোরেশন আর মিউনিসিপ্যালিটিগুলির ইলেকশনের ঠিক আগ মুহূর্তে স্টেট ইলেকশন কমিশনার হঠাৎ করে রিজাইন করলেন এবং হঠাৎ করে বাইরের একজন রিটায়ার্ড অফিসারকে এনে চিফ ইলেকশন স্টেট ইলেকশন কমিশনার তৈরি করা হলো। এই ব্যাপারটা একটু ক্লারিফিকেশনের জন্য আমরা চিফ সেক্রেটারির কাছে গেছিলাম। ঘটনাটা কি দেখো, স্টেট ইলেকশন কমিশনার একটা ইন্ডিপেন্ডেন্ট পোস্ট, হঠাৎ করে আইএএস অফিসার একজন রিজাইন করলেন কেন? এটা একটা হাস্যকর ব্যাপার, কেউ বললে কেউ বিশ্বাসই করবে না। আইএএস অফিসাররা কখনো এভাবে রিজাইন করে না, তারা যে দায়িত্ব দেওয়া হয় সেটা তারা যতটুকু সম্ভব করেন। এই ভদ্রলোক রিজাইন করেছেন মানে কি, হি ওয়াজ আস্কড টু রিজাইন, তাকে ফোর্স করা হয়েছে রিজাইন করার জন্য। সেই রেজিগনেশনের পরে মিস্টার কামেশ্বর রাওকে এসে বসালেন, যিনি যার সম্বন্ধে আমরা খুব ভালো করেই জানি রিলেশনশিপ কীরকম বিরোধী দলের সঙ্গে। এই সমস্ত ব্যাপারটা একটা ধোঁয়াশার সৃষ্টি করেছে আদৌ রাজ্য সরকার চায় কিনা একটা প্রপার ইলেকশন করার জন্য। তাছাড়া রুলস যেটা আছে সেই রুলস অনুযায়ী তো একটু কনফিউশন আছে, এভাবে চিফ সেক্রেটারি একজনকে নিয়োগ করা যায় কিনা, কিন্তু এটা আইনের ব্যাপার। আমরা যেটা পরিষ্কার দেখছি
যে একজন স্টেট ইলেকশন কমিশনার ভালো করে ইলেকশন চালানোর প্রতিশ্রুতি দেওয়ার পরদিনই তিনি রিজাইন করতে বাধ্য হলেন এবং তারপর আরও একজনকে এনে সঙ্গে সঙ্গে বসানো হলো। ক্যাবিনেট ডিসিশন হলো একদিনে, একই দিনে গভর্নরের সই করিয়ে আনা হলো কলকাতা থেকে। কি এমন আর্জেন্সি ছিল যে একদিনের মধ্যে ভদ্রলোককে সরাতে লাগলো? এটাতেই মানুষের মনে সন্দেহ যে পঞ্চায়েত ইলেকশনগুলিও এবং এই আমাদের কর্পোরেশন ইলেকশনগুলি যাতে ঠিকমতো না হয়, যাতে রিগিং করা যায়, সেই জন্য বামফ্রন্ট সরকার এই কাজটা করছে। আমরা এটা মাননীয় চিফ সেক্রেটারিকে জানিয়েছি, বলেছি মহামান্য গভর্নরের সঙ্গে কথাবার্তা বলতে, যাতে রাকেশকে রাখা হয় এই মিউনিসিপ্যালিটি ইলেকশন পর্যন্ত। এগুলি কনস্টিটিউশনাল পোস্ট, এগুলো নিয়ে আন্দোলন করা হয় না। কনস্টিটিউশনাল পোস্টে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে, কিন্তু এটা একটা, এগুলি তো ভদ্রতার ব্যাপার, তো শালীনতার ব্যাপার। একটা গভর্নমেন্ট যদি নিজে শালীন না থাকে কী করবেন? এটা শালীনতার ব্যাপার। গভর্নমেন্টের বোঝা উচিত যে জাস্টিস হওয়া ভালো এবং জাস্টিস হচ্ছে সেটা দেখাটাও জরুরি। মানুষের বুঝতে হবে যে ইলেকশনটা ঠিকমতো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। হাতে গোনা মাত্র কয়েকদিন, তারপরই বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, আর তার জন্যই চলছে শেষ তুলির টান। সোনামুড়া মহকুমার সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত গ্রাম কুলুবাড়ি সংহতি শারদীয়া দুর্গোৎসব কমিটির পুজোর প্রস্তুতি তুঙ্গে। আর মাত্র কয়েকদিন, তারপরে প্রতীক্ষার অবসান। বাঙালি মেতে উঠবে তাদের বড় উৎসব দুর্গোৎসবের আনন্দে। মা আসবেন মর্তলোকে 1 বছর, এই দিনটির অপেক্ষায় থাকেন বাঙালি। আর এখন প্রতিটি পাড়ায়, শহর কিংবা গ্রামে প্রতিটি প্যান্ডেলে চলছে শেষ তুলির টান। কোথাও বা বড় বাজেটের প্যান্ডেল, কোথাও বা সীমিত বাজেটের প্যান্ডেল, কিন্তু আনন্দটা কোনো অংশে কম নয়। এমনই একটি সীমিত বাজেটের পুজো হলো সোনামুড়া মহকুমার সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত গ্রাম কুলুবাড়ি সংহতি শারদীয় দুর্গোৎসব কমিটির পুজোর আয়োজনে। গ্রামটিতে 90% বাসিন্দা মুসলিম ধর্মাবলম্বী হলেও পুজোর আয়োজনে ঝাঁপিয়ে পড়েছে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের লোক। উভয় সম্প্রদায়ের লোকেরা উদ্যোগ নিয়ে গত 8 বছর যাবৎ দেবীর আরাধনা করে আসছেন। আজও একই চিত্র ধরা পড়ল ক্যামেরায়। মুসলিম ধর্মাবলম্বী কিছু প্রবীণ লোক প্যান্ডেল তৈরির কাজের তদারকি করছেন, আর এই যেন এক অনন্য দৃশ্য। প্যান্ডেল তৈরির কাজও চলছে জোর কদমে, যাতে হাত লাগিয়েছে উভয় সম্প্রদায়ের যুবকরা। বাজেট সীমিত হলেও সীমান্তবর্তী এই গ্রামে পুজোর আনন্দ কিন্তু বড় বড় পুজো উদ্যোক্তাদের মতোই লক্ষ্য করা গেছে। এলাকার সীমান্ত কাঁটাতারের বেড়া তৈরি হওয়ার কারণে কিছু লোক অন্যত্র চলে গেছে, যার কারণে অন্যান্য বছরের থেকে এই বছর পুজোর বাজেট খানিকটা কম বলে জানান কুলুবাড়ি সংহতি শারদীয়া দুর্গোৎসব কমিটির সম্পাদক কমল নম। বিগত 7-8 বছর ধরে আমরা এখানে পূজা করছি। হিন্দু এবং মুসলিম ধর্মাবলম্বী একসাথে একত্রিত হয়ে আমরা এখানে পূজা 7-8 বছর ধরে চলছে। সবাই আমাদের সহযোগিতা করছে এবং আমাদের পূজার এবার বাজেট আগের তুলনায় কিছুটা কমে গেছে, কারণ এখানে মুসলিমীয় মানুষ, আমাদের হিন্দু ধর্মাবলম্বী মানুষ ক্ষতিগ্রস্ত, তার কাটা বেড়া ক্ষতিগ্রস্ত হয়ে অন্য একটা জায়গায় শিফট হওয়াতে এখন বাজেটটা একটু কমে গেছে। সংহতি শারদীয়া দুর্গোৎসব, এখানে আমরা হিন্দু এবং মুসলিম ধর্মাবলম্বী মানুষ সবাই একত্রিত হয়ে আমরা পূজা করছি। আমরা বিগত দিনের তুলনায় ওখানে একটু সীমিত বাজেট নিয়ে হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের লোক আমাদের একত্রিত হয়ে আমরা কাজ করি। একত্রিত হওয়াতেই আমরা এখানে পূজাটা করাতে মানে সম্ভব হয়েছে। দীর্ঘদিন ধরে এলাকার হিন্দু মুসলিম শান্তি সম্প্রীতির যে বাতাবরণ রয়েছে তা এই শারদীয় দুর্গোৎসব থেকে স্পষ্ট। তা শুধু সোনামুড়া মহকুমায় নয়, গোটা রাজ্যে নজির সৃষ্টি করেছে। পুজো কমিটির এক কর্মকর্তা ফারুক চৌধুরী বলেন, আমাদের কুলুবাড়িতে আজকে প্রায় 8 বছর যাবৎ এই পূজাটা হচ্ছে। এই দুর্গা উৎসবে আমরা হিন্দু মুসলিম যারা আছি এই আনন্দটা নেয়। এই পূজা করাতে আমরা ব্যক্তিগতভাবে সবাই একত্রিত হয়ে, আমি নিজেও এই পূজাতে অংশগ্রহণ করি। এই পূজা আমাদের মুসলিমীয় যে কুলুবাড়ির সকল লোক সবাই এখানে এই পূজাতে অংশগ্রহণ করে। যে একটা মিল আমাদের হিন্দু এবং মুসলিমের মধ্যে আছে, পুরো রাজ্যে এরকম মিল কোনো জায়গাতে আমি দেখছি না। সব মিলিয়ে পুজোর 4 দিন পুজোর আনন্দে গা ভাসাতে প্রস্তুত কুলুবাড়ি গ্রামের হিন্দু মুসলিম সকল অংশের শিশু থেকে বৃদ্ধ সকলে। এই বিষয়ে উল্লেখ্য যে গোটা দেশে যখন দাদ্রি কাণ্ড থেকে শুরু করে বিভিন্ন ইস্যু নিয়ে একটি চক্র দেশের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে, ঠিক সেই সময় আমাদের রাজ্যের এই প্রত্যন্ত গ্রাম কুলুবাড়ির এই সংহতি শারদীয়া দুর্গোৎসব যে শান্তি সম্প্রীতি ও সংহতির একটি জ্বলন্ত উদাহরণ, তা আর বলার অপেক্ষা রাখে না।
ক্যামেরায় টুটুন চৌধুরীর সাথে সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। 11 কেভি বিদ্যুৎ পরিবাহী তারে কাজ করতে গিয়ে বর্তমানে অমরপুর মহকুমা হাসপাতালে ভর্তি দপ্তরের এক হেল্পার গ্রুপ 2 কর্মী দীপক বণিক। নিগমের পয়সায় তার চিকিৎসা চলছে বলে জানা যায়। 11 কেভি বিদ্যুৎ পরিবাহী তারে কাজ করতে গিয়ে আহত হয়ে বর্তমানে অমরপুর মহকুমা হাসপাতালে ভর্তি দপ্তরের এক হেল্পার গ্রেড 2 কর্মী দীপক বণিক। জানা যায় যে অমরপুর গন্ডাছড়া রাস্তার মাঝে থাকা একটি উপজাতি বাবুসাই এলাকায় কাজ করছেন বেশ কয়েকজন কর্মী। যদিও শাটডাউন নেওয়া হয়েছে বলে জানান দপ্তরের অফিসার সিনিয়র ম্যানেজাররা, তারপরেও ঘটেছে এই ভয়াবহ দুর্ঘটনাটি। অফিসার বাবুরা বলছেন যে লাইন ক্রস কিংবা কোনো গাছের ডালে লেগেই দুর্ঘটনা ঘটেছে বলে আখ্যায়িত করেছেন। এরপরেও ক্ষতিগ্রস্ত হেল্পার গ্রেড 2 কর্মী দীপক বণিক, যিনি নতুন চাকরি পেয়েছেন গন্ডাছড়া বিদ্যুৎ নিগম অফিসে, তিনি বর্তমানে সুস্থ আছেন বলেন ক্যামেরার সামনে। এখন অবস্থা কিরকম? মোটামুটি ভালো। ব্যথা ব্যথা করে না তো? না, একটু সাধারণত থাকবে। তোমাকে দেখতে কারা কারা আছে এখন? অফিস থেকে আছে, ডিজাইন আছে, সিনিয়র ম্যানেজার আছে, অনেক স্টাফ আছে। অসুবিধা নাই তো? তবে আসন্ন দুর্গাপূজায় এবার উনাকে বিছানায় থেকেই কাটাতে হবে। তাকে দেখতে ধলাই ত্রিপুরা থেকে নিগমের অফিসার বর্গরা সহ গন্ডাছড়ার সিনিয়র ম্যানেজাররা অমরপুর মহকুমা হাসপাতালে এসে উপস্থিত হন এবং নিগমের পয়সায় চিকিৎসা হচ্ছে বলে জানান হেল্পার গ্রেড 2 কর্মী দীপক বণিক। ইলেকট্রিক্যাল অ্যাক্সিডেন্ট অ্যাকচুয়ালি এটা সম্ভবত এটা ওই যে কোনো জায়গাতে ক্রসিং এর এতে কোনো কিছু গাছ টাছ পড়ছে, সাবধান নেওয়া আছে, সবই নেওয়া আছে, ডেকোরেশন সব ইয়ে আছে, রিসার্চ রড সবই ঠিক আছে, ওকে সবই করা হয়েছে। এটা হঠাৎ করে মানে ইয়ে হয়েছে, ক্রসিং লাইনগুলো ক্রসিং আছে এই জায়গাতে সম্ভবত কেউ বা কারা বা হঠাৎ করে গাছ থেকে ভেঙে পড়তে পারে। আকস্মিক দুর্ঘটনা হয়েছে। আকস্মিক দুর্ঘটনা, এটা ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছর ডিসেম্বর মাসেই হতে পারে রাজ্যের পৌর নিগম, পৌরসভা ও নগর পঞ্চায়েতের নির্বাচন। সম্ভাবনা রয়েছে শারদীয় উৎসবের পরে ঘোষণা হতে পারে নির্বাচনের দিনক্ষণ। সবকিছু ঠিকঠাক থাকলে এবছর ডিসেম্বর মাসেই হতে পারে রাজ্যের পৌর নিগম, পৌরসভা ও নগর পঞ্চায়েতের নির্বাচন। যথাসম্ভব শারদীয় উৎসবের পরই ঘোষণা হতে পারে সঠিক দিনক্ষণ। ইতিমধ্যেই শাসক সিপিএম দলীয়ভাবে বুথ কমিটি থেকে প্রার্থী বাছাই প্রক্রিয়ার দিকেও তীক্ষ্ণ নজর রাখছে। অপরদিকে প্রধান বিরোধী দল অনেকদিন মাঠ ছাড়া অবস্থায় থাকলেও এ নির্বাচনকে সামনে রেখে শহর এলাকাগুলো কিছুটা দলীয় কর্মসূচি হাতে নিয়েছে। মাঠে থাকার চেষ্টা চালাচ্ছে বিজেপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলিও, যদিও সব রাজনৈতিক দলগুলি ময়দানমুখী হবে শারদ উৎসবের পরই। সুনামুড়া নগর পঞ্চায়েত নির্বাচনে এবছর চেয়ারপারসন পদটি মহিলা সংরক্ষিত হয় শাসক দল সিপিএমে চলছে জোর জল্পনা। যাক, নগর পঞ্চায়েতের 11টি আসন রয়েছে। 2005 সালে 11টি আসনই জয়ী হয়ে নগর পঞ্চায়েত গঠন করেছিল সিপিএম। 5 বছর শেষে খুব জাঁকজমকভাবে নগর এলাকার সব অংশের নাগরিকদের নিয়ে সাধারণ সভা করে উন্নয়নের কাজের বিবরণও দিয়েছে। চেয়ারপারসন পদটি মহিলা হওয়ায় জোর আলোচনা চলছে সব দিকে কে হবে পরবর্তী চেয়ারপারসন। অনেক প্রশ্নও ঘুরপাক খাচ্ছে, আর সময়েই তা পরিষ্কার হয়ে যাবে কাকে প্রজেক্ট করা হয়। সংরক্ষণের কারণে অনেক কমিশনারও এবছর দলীয় টিকিট যে পাবে না সিপিএমে, তা অনেকটা অনুমান রাজনৈতিক অভিজ্ঞ মহলে। একটি সূত্রে জানা যায়, দলের সুনামুড়া বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য কমলা মজুমদার ছাড়া সংরক্ষণের কারণে বাদ পড়তে চলেছে বাকি 10 জন কমিশনার। যদিও রাজনৈতিক অভিজ্ঞদের মতে এক আসন থেকে অন্য আসনেও প্রার্থী দিতে পারে সিপিএম। ওয়ার্ড নং 2 মহিলা সংরক্ষণের কারণে বাদ পড়তে পারে পিন্টু দাস। ওয়ার্ড নং 3 উন্মুক্ত অসংরক্ষিত আসনের কারণে বাদ পড়তে পারে সুচিত্রা দাস। ওয়ার্ড নং 4 মোহাম্মদ আবু তাহেরের আসনটি মহিলা সংরক্ষিত হওয়ায় এ আসন থেকে বাদ পড়তে পারেন তিনি, যদিও 7 নং ওয়ার্ড থেকে তিনি একবার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বর্তমান চেয়ারপারসন নারায়ণ চক্রবর্তীর 6 নং ওয়ার্ডটি সাধারণ মহিলা সংরক্ষিত হওয়ায় এই আসন থেকে আর প্রার্থী হতে পারবেন না তিনি, যদিও 1 নং ওয়ার্ডটি তাহার বাড়ি এবং সাধারণ উন্মুক্ত আসনটিতে প্রার্থী হতে পারবেন। ওয়ার্ড নং 7 সাধারণ উন্মুক্ত হওয়ায় প্রার্থী তালিকা থেকে বাদ পড়তে পারেন
লিলুফা বেগম। ওয়ার্ড নং ৮ তফসিলি মহিলা সংরক্ষিত হওয়ায় বাদ পড়তে হবে নমিতা সাহাকে। ওয়ার্ড নং ৯ সাধারণ উন্মুক্ত হওয়ায় বাদ পড়তে হবে মানসিকর চৌধুরীও। ওয়ার্ড নং ১০ সাধারণ মহিলা সংরক্ষিত হওয়ায় বাদ পড়তে হবে রাজা সাহাকে। ওয়ার্ড নং ১১ তফসিলি জাতি সংরক্ষিত হয়েছে। অধীর ভূমিককে এ ওয়ার্ড থেকে আর প্রার্থী করা হবে না, কারণ অধীর ভূমিক সিপিএম দলের সোনামুড়া অঞ্চল সম্পাদক হয়েছেন। দলের বিশাল দায়িত্ব রয়েছে এ যুব নেতার, তাই আর প্রার্থীপদ করা হবে না একটি সূত্রে জানা যায়। যদি সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন পদটি পুরুষ এবং দলের জেলা সদস্য থেকে করা হয়, তাহলে ১০ জন কমিশনার আর দলীয় টিকিট পাবে না। তবে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে রাজ্য কমিটির গাইডলাইন মেনে, তা অবশ্য শারদোৎসবের পরে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রয়াত জননেতা দশরথ দেবের জন্মশতবর্ষ উদযাপন কর্মসূচির অঙ্গ হিসেবে এসএফআই টিএসসি উদয়পুর বিভাগীয় কমিটির এক বিভাগ ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত করে উদয়পুর টাউন হলে। এদিন উপস্থিত ছিলেন ত্রিপুরা সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য নিরঞ্জন দেববর্মা সহ অন্যান্যরা। সদিচ্ছা থাকলে একটা রাজ্যের সামগ্রিক বিকাশ করা সম্ভব। বুর্জোয়া পুঁজিপতিদের বিরুদ্ধে লড়াই করে এগিয়ে যাওয়া ত্রিপুরা তার দৃষ্টান্ত। জননেতা দশরথ দেব সহ অন্যরা যে পথে জাতি উপজাতি শ্রমিক কৃষক মানুষদের নিয়ে লড়াই সংগঠিত করে উন্নয়ন ঐক্য সম্প্রীতি প্রতিষ্ঠা করে গেছেন, তাকে সুদৃঢ় করতে ভূমিকা নিতে হবে নতুন প্রজন্মকে। উদয়পুর টাউন হলে জনশিক্ষা আন্দোলন ও আজকের ত্রিপুরা শীর্ষ আলোচনা সভায় এই আহ্বান জানান সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য নিরঞ্জন দেববর্মা। প্রয়াত জননেতা দশরথ দেবের জন্মশতবর্ষ উদযাপন কর্মসূচির অঙ্গ হিসেবে এসএফআই টিএসসি উদয়পুর বিভাগীয় কমিটি এদিন বিভাগ ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত করে। তাতে গোটা বিভাগ থেকে স্কুলের কলেজের ছাত্রছাত্রীরা অংশ নেয়। শুরুতেই জননেতার প্রতিকৃতিতে ফুলমালা শ্রদ্ধা জানান অনুষ্ঠানের অতিথিরা সহ ছাত্র আন্দোলনের নেতৃত্বরা। প্রধান বক্তার আলোচনায় নিরঞ্জন দেববর্মা বলেন, এটা সমাধান আমাদের করতে হবে কোন পথে, কোন পথে। পথটা হলো বামফ্রন্ট যে পথে হাঁটছে, বামফ্রন্ট যে চিন্তা ভাবনা করছে, এটাকে যদি আমরা সঠিকভাবে যদি আমরা প্রয়োগ করতে পারি, আমি আপনাদের সমাজ করতে দিতে পারবো না, কিন্তু সাময়িক কাজের জন্য হলো আমরা অন্তপক্ষে নিশ্চিন্ত আমরা শান্তিতে আমরা থাকতে পারি। এদিনের আলোচনা সভায় ছাত্র নেতা উৎপল নাগ, বিশুপদ মুরা সিং এর সভাপতিত্বে এছাড়াও বক্তব্য রাখেন গণ আন্দোলনের নেতা মানিক বিশ্বাস, এসএফআই বিভাগীয় সম্পাদক শুভ চক্রবর্তী। উপস্থিত ছিলেন ছাত্রনেতা রাজেন্দ্র জমাতিয়া, জুয়েল পালোয়ান, পূর্ণিমা সরকার, মিঠুন মজুমদার প্রমুখরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বুধবার কাঠালিয়া ব্লক এলাকার যাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন অনুষ্ঠানের শুরুতে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিমাংশু দাস। কাঠালিয়া ব্লক এলাকার যাত্রাপুর উচ্চ বিদ্যালয়ে বুধবার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা ও এলাকার অভিভাবক অভিভাবিকারা। এদিনের উপস্থিতি ও সার্বিক আলোচনায় বোঝা গেল, শিক্ষার গুণগত মান বৃদ্ধির প্রতি যাত্রাপুর উচ্চ বিদ্যালয় আগামী দিন গোটা ব্লক এলাকায় শীর্ষস্থানে পৌঁছে আসার চ্যালেঞ্জ নিয়ে কাজ করবে। অভিভাবক ও অভিভাবিকাদের অভিমত, আমরা কে কোন ধর্মের, কে কোন বর্ণের বা সমাজের, কে কি অবস্থানে বসবাস করি, এটা মুখ্যত বিষয় নয়। আগামী প্রজন্মকে প্রকৃত মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠা করতে হলে রাজ্যের শিক্ষা দপ্তর বর্তমানে যে জাতীয় সুযোগ সৃষ্টি করেছে, তাকে কাজে লাগিয়ে প্রতিটি পরিবারের ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষার মান বৃদ্ধির অংশীদারি করা সম্ভব। তবে চাই প্রতিটি অভিভাবকের ঐকান্তিক সচেতনতা। এই দৃঢ় প্রত্যয় নিয়ে সম্মেলনের সমাপ্তি হয়। তার আগে অনুষ্ঠানের শুরুতে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিমাংশু দাস। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিগত বছরে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পঠন পাঠন নিয়ে অভিভাবকের একটা অংশে যেমন গুরুত্বহীনতা ছিল, তেমনি শিক্ষকদের মধ্যেও একাংশ দায়বদ্ধতায় খামখেয়ালি দেখিয়েছেন। মাঝখানে যা হওয়ার তাই হয়েছে। প্রতিবেদনের উপর 4 জন অভিভাবক এই মতামতের সম্মতি দিয়েছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সীমান্ত গ্রাম বিরামপুরের 243 জন ছাত্রছাত্রী বর্তমানে, তার মধ্যে 95% সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের। বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে, 2014 সালে শিক্ষা দপ্তরের প্রদেয় যাবতীয় সাহায্য বা অনুদান ছাত্রছাত্রীদের মিটিয়ে দেওয়া হয়েছে। বিদ্যালয়ে বিদ্যমান তেমন কোনো সমস্যা নেই। সম্মেলনে বিগত দিনের যাবতীয় ত্রুটি দুর্বলতাগুলো কাটিয়ে পুঁথিগত শিক্ষার পাশাপাশি সামাজিক কাজকর্ম, শারীরচর্চা, সুষ্ঠু সংস্কৃতি চর্চা সহ নানা সমাজ সেবামূলক কাজে অভ্যাস জারি রাখার আহ্বান জানিয়ে
সম্মেলনে বক্তব্য রাখেন পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান অশোক চক্রবর্তী, জেলা পরিষদের সদস্য ইউনুস মিয়া, পঞ্চায়েত সমিতির সদস্য ইসমাইল মিয়া, ধনপুরের গণ আন্দোলনের নেতৃত্ব বাবুল দেবনাথ। আপনারা শিক্ষক শিক্ষিকা যারা আছেন আপনারা নিজেরা বসুন, আলোচনা করুন কোথায় ঘাটতি ছিল, শিক্ষা দেওয়ার ক্ষেত্রে কোনো ত্রুটি আছে, সদস্য বা চেয়ারম্যান যারা আছে তাদেরকে বলুন যে আমরা আমাদের এই বেঞ্চের মধ্যে যে 15 জন বা 20 জন ছাত্রছাত্রী আছে এই ছাত্রছাত্রীর মধ্যে 5 জন। কাঠালিয়া থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। নদীর পাড়ে কাশফুলের দোলা জানান দেয় মা আসছেন, সামনেই দুর্গাপূজা। সারা রাজ্যের পাশাপাশি সোনামুড়া শহরে মূর্তি তৈরি স্টুডিওতে চলছে রং তুলির মধ্য দিয়ে মাকে সাজানোর কাজ। আর মাত্র হাতে গোনা কয়েকদিন তারপরেই বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। তাই এখন সর্বোচ্চ ব্যস্ততা চলছে দেবী দুর্গার মূর্তিকে রূপ দিতে। মৃৎশিল্পীরা এখন দিনরাত এক করে দেবী দুর্গার মূর্তিকে রূপ দিচ্ছেন। এমন কিছু চিত্র ধরা পড়ল সোনামুড়া শহরের কিছু মূর্তি তৈরির স্টুডিওতে। মাটির প্রলেপ এখন দেওয়া শেষ, এখন চলছে রং তুলি ও সাজসজ্জার কাজ। এই মূর্তি তৈরিতে ব্যস্ততা সম্পর্কে বলতে গিয়ে এক মৃৎশিল্পী বলেন তিনি দীর্ঘ 15 বছর ধরে এই কাজ করে আসছেন। তিনি আরো বলেন, কিন্তু রেট কম আর আগের থেকে রেট কমে গেছে। আগে বেচতাম 14,000, 12,000, কখন 8,000, 7,000 এরকম হইলে সামনের দিন মূর্তি বানানো করতেই যাবো। 14-15 বছর আমি শিখছি আমার বড় ভাইয়ের থেকে। চাহিদা আছে, রেট কম। আমি অন্যবার 20টা মূর্তি বানাইতাম, বড় ব্যাকগ্রাউন্ডে মাল বানাইতাম, এখন বদ্ধ করে দিচ্ছি যেহেতু রেট নেই, মালের রেট তো বেশি। শনিবারে কমপ্লিট হয়ে যাবো, শনিবারে কমপ্লিট হলে রবিবারে ডেলিভারি গেলাম। তবে বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে মূর্তি তৈরি করতে হিমশিম খেতে হচ্ছে এই মৃৎশিল্পীদের। তবে যাই হোক না কেন, মৃৎশিল্পীরা বলেন পুজো আসলেই যেন তাদের মধ্যে একটা আলাদা টান এসে যায়, আর এই মনের টানেই তারা মাকে রূপ দিতে নেমে পড়েন। সোমবারের মধ্যেই মা দুর্গার মূর্তি চলে যাবে প্রতিটি প্যান্ডেলে প্যান্ডেলে। তাই এখন ব্যস্ততা তুঙ্গে। নদীর পাড়ে সেই কাশফুলের দোলা ও শিউলি ফুলের গন্ধ জানান দেয় মা আসছেন। তাই এখন ব্যস্ততা সর্বত্রই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গ্রামাঞ্চলে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার কোটি কোটি টাকা ব্যয় করলেও দপ্তরের কর্মীরা থাকে বাড়ি ঘরে। প্রতিষ্ঠানে ঝুলছে তালা, দিবারাত্রি জ্বলছে বিদ্যুৎ লাইট। এই নিয়ে এলাকায় সমালোচনার ঝড়। ঘটনা সোনামুড়া মহকুমার নির্দয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। গ্রামাঞ্চলে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার কোটি কোটি টাকা ব্যয় করলেও দপ্তরের কর্মীরা থাকে বাড়ি ঘরে। প্রতিষ্ঠানে ঝুলছে তালা, দিবারাত্র জ্বলছে বিদ্যুৎ লাইট। এলাকায় যথেষ্ট সমালোচনা, দপ্তর নির্বিকার। ঘটনা সোনামুড়া মহকুমার নির্দয়া এলাকার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে চলতি বছরের 6 ফেব্রুয়ারি হাজারো এলাকাবাসীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছিল এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্নের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি নির্মাণে কোনো প্রকার খামতি ছিল না নির্মাতাদের। স্থানীয় মানুষের প্রত্যাশা ছিল পরিকাঠামো নির্মাণে যে জাতীয় গুরুত্ব দেওয়া হচ্ছে, মনে হয় গ্রামীণ হাসপাতালের গ্রামীণ মানুষের স্বাস্থ্যের প্রতিও নজর দেবে দপ্তর। বাস্তবে তার উল্টো চিত্র। উদ্বোধনে 8 মাস অতিক্রান্ত হওয়ার পরও পরিষেবা কিন্তু তলানিতে। ডাক্তার, নার্স ও প্রাথমিক অবস্থায় চিকিৎসা কর্মী একেবারে কম নয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মানুষের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রে অনীহা এবং রোগী আসলে তাদের দেখাই মিলে না। অভিযোগ তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে স্থানীয় গ্রামবাসীদের মধ্যে। 11 অক্টোবর ঘড়ি কাটা যখন 3টা, বাহির থেকে মনে হয় স্বাস্থ্যকেন্দ্রটির জন্য একটি ইন্দ্রপুরী। মানুষের অভিযোগ, ভিতরে নাকি জমপুরি। গ্রামবাসীরা এই নিয়ে কি বলছে তা শুনুন। ভালো পরিষেবা পাইলে না আসে না, কারণ ডাক্তার নাই, রুগী এসে কি করবে? দিলীপ বাবু এখানে আইয়া রুগী দেখে পেশেন্ট ভাবে চলছে। দাদা আইসে 10টার দিকে, 10টা 10:30টার দিকে আইলো, ওই 2টার সময় চলে গেল। সেখানে কি করতে আসবো, কেমনে আসবো? পেশেন্টে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়বো, এরপরে কাটালিয়া দৌড় যাবো বা অন্যত্র দৌড় যাবো, উপায় নেই। ঠিক তারা 12টা দিয়ে মানে বন্ধ করে গেছে। আমি তখন এখানে ওই যে সারলে আইছি, তারা মানে বন্ধ করে দেয়। ঠিক আছে, 2 জন লোক দেখছি, এটা ওখানে ডাক্তার না, মানে এটা একটা বড় হাতুরি থেকে আইয়ে তাই না এত বোধ চাবি টাবি তাই বোধ বন্ধ করে দেয়। ঠিক আছে, মানে আমি এনে সারলে আইছি, মানে দেখি মানে বন্ধ করে দেয়। ঠিক আছে, ডাক্তার আই না, ডাক্তার একজন আইয়ে মাঝে মাঝে কয়েকদিন পরে আইয়ে না, এই আইয়ে মানে 10টা 11টার দিকে আইয়ে বা 1টা-1:30টার সময় আবার জায়গা এই ঘন্টা 2 নামে যখন অসুস্থ হলে আপনি চিকিৎসা পাইবেন, আর এর আগে বড় হইলে কোনো পাইতেন না। অপরদিকে কাঠালিয়া আরডি ব্লকের উদ্যোগে স্থানীয় বাণিজ্যিক প্রাণকেন্দ্র কাঠালিয়া গড়ে উঠেছে একটি সবজি বিপণন কেন্দ্র। এই দ্বিতল ভবন সবজি মার্কেট থাকছে মোট
14টি রুম। এতে ব্যয় ধরা হয়েছে 32,64,000 টাকা। শ্রমিকদের বক্তব্য, কাজের গুণমান ভালোই চলছে। আগামী 2 মাসের মধ্যে সবজি মার্কেটের নির্মাণ কাজ সম্পন্ন হবে। উপকৃত হবে বহু সবজি ব্যবসায়ী। সবজি মার্কেট কাজ চলছে দ্রুতগতিতে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার পূর্বে আবারও দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল কালামের 84তম জন্মদিনে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে শ্রদ্ধার্ঘ হিসেবে রামেশ্বরমে কালামের জন্মভিটিতে একটি স্মারক নির্মাণের ঘোষণা করেছেন মোদী। দাদ্রি কাণ্ডকে কেন্দ্র করে এমনিতে উত্তপ্ত হয়ে রয়েছে সারা দেশ। এদিকে উত্তরপ্রদেশে জঙ্গি হামলা হতে পারে সন্দেহ প্রকাশ করলেন গোয়েন্দা সংস্থা। ডোডায় সেনা জঙ্গি সংঘর্ষে মৃত্যু হয় 2 জঙ্গি। ডোডায় জঙ্গিদের উপস্থিতির কথা জানতে পেরে ভোর রাতে অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী। এখনকার মতো খবর এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।